This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী সারা দিলেন না, অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন মুর্শিদাবাদে। তিনি কাল সেই সমস্ত এলাকায় ঘুরে দেখবেন যেখানে অশান্তি ছড়িয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বললেন কিন্তু না, সারা দিলেন না রাজ্যপাল। আগামীকাল মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন। বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে যাচ্ছি। ঘর ছাড়াদের সঙ্গে দেখা করার পরই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Victims of Murshidabad, particularly women, they came and met me. They had a lot of tales of woe to narrate, which was certainly very heart-rending. I am going to the field to see for myself the realities in the field. Only then I will be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. I will certainly have an objective view about the matter. That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that. রাজ্যপাল সিভি আনন্দ বোস তো যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন তিনি এখন যাবেন না, সঠিক সময় মুর্শিদাবাদে যাবেন। এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনে যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন। ত্রিপুরা তো আমাদের হাতে নেই, আসাম তো আমাদের হাতে নেই, মণিপুর তো আমাদের হাতে নেই, আর বর্ডারও আমাদের হাতে নেই। প্লিজ রিমেম্বার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর কি বললেন সুকান্ত মজুমদার, শুনব। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। বাংলার এই পরিস্থিতি, বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন, তাতে তার সফলতার জন্য তাকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন, সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উনি কালকে যান ওখানে, আমরা এটা চাইছি, এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান। সুকান্ত মজুমদারের বক্তব্য তো শুনলেন, কিন্তু আজ কিন্তু সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া তাদেরকে সঙ্গে করে নিয়ে রাজভবনে পৌঁছন। রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, স্মারকলিপি তুলে দেওয়ার পর যে সমস্ত মানুষগুলো আজ ঘর ছাড়া তাদের বাড়ি তৈরি করে দেওয়ার দাবিও কিন্তু তুলেছেন। এবং আর একটা বিষয় বলে রাখতে চাইবো, ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের একজনকে স্থায়ী সরকারি চাকরির দাবি করেছেন তারা। পাশাপাশি মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্তদের দাবি, পুলিশের ওপর তাদের ভরসা নেই, হিংসা বিধ্বস্ত এলাকায় থাকুক বিএসএফ এর জন্য এলাকায় স্থায়ী শিবির তৈরি করে দিতে হবে রাজ্য সরকারকে। কেন্দ্রের কাছে লিখিত আবেদন করে সেই দাবিও করেছেন মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্তরা। বিএসএফ বর্ডার দেখে, আর এই যে যারা দাঙ্গা করেছে তারা কি বর্ডারের ওই পার থেকে এসেছিল নাকি? আর উনি তাহলে কি দেখেন? সব থেকে বড় প্রশ্ন, উনি কি শুধু ভাইপো দেখেন আর ভাইপোর বাড়ি ঘর দেখেন? এদের সবার বাড়িঘর তৈরি করে দিতে হবে, বাড়ি দোকান তৈরি করে দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে পরিবার পিছু। আমরা এই দাবিগুলো রেখেছি এবং সব থেকে বড় কথা, সেখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করতে হবে যাতে এদের সুরক্ষিত হয়।
5:30 নিউজ রুমে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিয়ে রাখতে চাইবো। শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে আরো একজন অ্যারেস্ট করা হলো, আর এই নিয়ে সুপ্রতিম সরকার আজ কি বলেছেন আগে শোনাবো আপনাদের। 85 জন বাড়ি ফিরে এসেছেন। জেলা প্রশাসনের তরফে যারা চলে গিয়েছিলেন তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন, আপনাদের পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েইছে, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকার তার সংলগ্ন এলাকায়, এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন। সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক। তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি। এই খুনের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন তাদের কাউকে ছাড়া হবে না, প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা, প্রত্যেককে আমরা ধরব, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোর্টে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব। আরো বিস্তারিত জানবো, সুজয় পাল রিপোর্টার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজয়, এখনো পর্যন্ত এই ইনজামুল সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, পুলিশ কিভাবে ধরলো আর মোট কতজন গ্রেফতার হলো? দেখো, এই জোড়া খুনের ঘটনায় এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছে এবং পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই 3 জনই প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে, কিন্তু এরা ছাড়াও আরো বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত যারা পলাতক রয়েছে, যাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এই ইনজামুলের এই খুনের ঘটনায় অন্যতম যোগ রয়েছে এবং এই খুনের ঘটনার যে পরিকল্পিত সেটাও পুলিশের একাংশ মনে করছে। তার কারণ যেভাবে সিসিটিভি ফুটেজ নষ্ট করে তারপরে খুন করা হয়েছে সেটা একদম স্পষ্ট ইঙ্গিত করছে যে এই খুনের ঘটনা পরিকল্পিত ছিল, কিন্তু এই পরিকল্পনার পেছনে উদ্দেশ্যটা কি ছিল, কেন খুন করা হলো দুজনকে একসাথে, সেটা পুলিশকে তদন্ত করে দেখা হচ্ছে। এবং একই সঙ্গে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সার্বিকভাবে যে গোটা মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা সেখানে গ্রেফতারির সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে হয়েছে 274 জন এবং মোট 7টি মামলা হয়েছে ওই জেলা জুড়ে এবং 11 সদস্যের সিট গঠন হয়েছে, অর্থাৎ সিটেও সদস্য সংখ্যা বাড়ানো হলো। ডিআইজি মুর্শিদাবাদ তিনি এই সিটকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার পাশাপাশি রাজ্য পুলিশ এসটিএফ এবং সিআইডিও কিন্তু পৃথকভাবে তারা তাদের মতো করে তদন্ত করে নিয়ে যাচ্ছে যে এই গোটা হিংসা বা এই খুনের ঘটনার পিছনে কে বা কারা যুক্ত রয়েছে। এবং তার পাশাপাশি ধন্যবাদ তোমার। এবার আপনাদেরকে আমরা এক পরিবারের কথা বলবো, দিগরিপাল। সেখানে তারা একেবারে তাদের বাড়িতে সর্বস্ব লুট হয়ে গেছে। তারা দুষ্কৃতীদের হাত থেকে কোনো রকমে শুধু প্রাণটুকু পালিয়ে বাঁচাতে পেরেছেন। বাড়িতে যা টাকা পয়সা, মেয়ের বিয়ের জন্য যা গয়না রাখা ছিল, কয়েক ভরি গয়না রাখা ছিল, সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এখন তাদের অবস্থা দেখলে, তাদের অসহায়তা দেখলে সত্যি খারাপ। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, মেজো মেয়ে এবং ছোট মেয়ের বিয়ের জন্য 10 ভরি সোনা রাখা ছিল বাড়িতে, রাখা ছিল টাকা পয়সাও। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত যে তাণ্ডবলীলা চলেছে তা এই দিগরি গ্রামের একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। যেমন করা হচ্ছে এই বাড়ি, যে বাড়ি থেকে মেয়েদের বিয়ের জন্য জমানো 10 ভরি সোনা লুট করা হয়েছে। রীতিমতো ভেঙে পড়েছে এই পরিবারের সদস্যরা। সব লুট করে নিয়ে গেছে, সব নিয়ে গেছে। টাকা ছিল মেয়ের বিয়ের খরচা করবো তাই ওই টাকাও নিয়ে পালিয়েছে। কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আপনারা বাঁচলেন কিভাবে? ওই পেছন দিক দিয়ে পালিয়ে গেছিলাম, নিয়ে বেঁচেছি। বিএসএফের পুলিশকে ফোন করছি, ফোন ধরছে না। খুব দরকার নাকি, খুব দরকার নাকি এই বলছে। দিয়ে বিএসএফ এলো, 9টা থেকে 4টা পর্যন্ত তাণ্ডব করেছে। আপনার যদি মেয়েদের নিয়ে না পালাতে পারতেন তাহলে কি করো? আমাদেরকে কেরোসিন ঢালিয়ে পুড়িয়ে মেরে ফেলে, পেট্রোল নিয়েছিল, ডিজেল দিয়েছিল, বম নিয়েছিল, না তো মেরে ফেলে দিত। পেছন দিক দিয়ে না পালালে বাঁচতাম না। পাঁচির টপকে জঙ্গল দিয়ে ওইখানে বড় বড় জঙ্গল দিয়ে পার হয়ে গেছি। পুরো বাড়ি কি লুটপাট করা হয়েছে? পুরো বাড়ি
কোনো কিচ্ছু নয়, আমাদের জল খাবো যে তা নয়, পায়খানার কলগুলোকে, খাবারের জলগুলোকে কিচ্ছু রাখিনি, সবকে ভেঙেছে, চাল ডাল পর্যন্ত রাখিনি, কিচ্ছু রাখিনি। মেয়েগুলো কোথায় এখন নিরাপদ? এখন মেয়েগুলোকে আমি আমার ভাইদের মেয়ের বাড়িতে রেখে এসেছি, বড় মেয়ের বাড়িতে। দেখা যাচ্ছে যে কতটা আতঙ্কিত হয়ে রয়ে গিয়েছে, এবং সেই বাড়ি ঘরের ছবি আমি দেখাতে বলবো অর্ঘ্যকে, যে প্রতিটি বাড়ির কিন্তু এই ঘরের বাড়ির কিন্তু এই ছবি কিভাবে ভাঙচুর করা হয়েছে। এখানেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে, যেটা আমরা গত দুদিনে বেদবোনায় দেখেছি, জাফরাবাদে দেখেছি, যে গ্যাসের সিলিন্ডারে পাইপ খুলে তারপর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। এই বাড়িতেও কিন্তু সেই একই উপায় নিয়েছিল দুষ্কৃতীরা, যেভাবে তাণ্ডবলীলা চলেছে। এবং দেখা যাচ্ছে বইপত্র, নথিপত্র, কাগজ কিছুই নেই, সব ছিঁড়ে ফেলা হয়েছে, লুটপাট চালানো হয়েছে গোটা ঘর জুড়ে। সোনার গয়না রাখা ছিল, সেই সোনার গয়না পর্যন্ত এই কৌটো থেকে লুটপাট করে সেই কৌটো রেখে দিয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা, লক খুলেছে, লক খুলে ভেঙেছে, ভেতর থেকে সোনার গয়না নিয়েছে, তারপর নিয়ে টাকা পয়সা নিয়েছে, তারপর লুট করে পালিয়েছে। এখনও এক দুটো গয়না পেলেও পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আরও একটি ঘরের ছবি। এই একের পর এক ড্রেসিং টেবিল ভাঙা হয়েছে, একের পর এক গয়না লুটপাট করা হয়েছে, টাকা পয়সা নেওয়া হয়েছে বিভিন্ন ঘরে, একটা ঘরও ছাড়া হয়নি। আলমারি কিভাবে ভাঙা হয়েছে, আলমারির ভাঙা যে লোহার শাবল বা লোহার যদি ভাঙা হয়েছে, তার এই হচ্ছে তার প্রমাণ, কিভাবে এদিকে খোঁচানো হয়েছে এবং ভাঙা হয়েছে। লুটের পেছনে কারা রয়েছে পাড়ার প্রত্যেকটা মানুষ জানে। পুলিশই নিষ্ক্রিয় ছিল, পুলিশকে বারবার করে ফোন করা হয়েছে, পুলিশ আসেনি। সেই মানুষগুলো আজকে বেঁচে রয়েছে, তাদের দাবি শুধুমাত্র বিএসএফ ছিল বলে। আতঙ্ক এবং বিষণ্ণতায় ভরে রয়েছে এই দিগড়ি গ্রামের প্রায় প্রতিটি পরিবার। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, দিগড়ি, শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের অবস্থা তো আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এরই মধ্যে আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাইবো। হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী বহাল থাকবে, আর এই নিয়ে রাজ্যের কোনো আপত্তি নেই। হ্যাঁ, রাজ্য বলেছে যে মানুষের সুরক্ষা সবার আগে। তবে এক্ষেত্রে একটা বিষয় তার রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, স্কুলে পরীক্ষা আছে, বাহিনীকে অন্যত্র রাখার ব্যবস্থা করুন। ইতিমধ্যেই আদালতের তরফে নির্দেশ চলে এসেছে। আমরা কথা বলতে চাইবো, শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, ঠিক আদালতের তরফে কি কি নির্দেশ এবং রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কি বলেছেন? দেখো, প্রথমত হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল মুর্শিদাবাদে, সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আগামী শুনানি পর্যন্ত। আপাতত মোতায়েন থাকছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয়ত, আজকে স্পষ্ট করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে যারা ঘর ছাড়া রয়েছেন এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য যথেষ্ট তোমার ভয়েস ব্রেক করছে, একটু কি স্থান পরিবর্তন করা যায়? দেখো, যেরকমটা আমরা দেখলাম যে ডিভিশন বেঞ্চ যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে যে যারা ঘর ছাড়া রয়েছেন তাদের পুনর্বাসন দিতে হবে অতি দ্রুত, রাজ্যকে এর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে একটা কমিটি গঠন করে দেওয়া হবে, যেটা জাতীয় এনএইচআরসি এবং রাজ্য এনএইচআরসি তাদের প্রতিনিধিরা থাকবেন, এবং সেখানেও রাজ্য সরকার খুব একটা আপত্তি প্রকাশ করেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে যদি প্রয়োজন হয় সেই কমিটিতে কোনো প্রাক্তন বিচারপতিও থাকতে পারে। আপাতত অর্ডার রিজার্ভে রাখা রয়েছে, এবং যে যে জায়গাগুলিতে, যেহেতু স্কুলগুলিতে এই সমস্ত শরণার্থীরা রয়েছেন সেখানে পরীক্ষা রয়েছে, তাই তাদের প্লিজ সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। তরুণজ্যোতি, সরাসরি যে বিষয়টা জানতে চাইবো, ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো অ্যালার্জি নেই, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে মুর্শিদাবাদ, কি বলবেন? ওনাদের অ্যালার্জি থাকা না থাকা তো ব্যাপার না, কমপ্লিটলি ফেলিওর সেটা অলরেডি প্রুভড। নিজের জায়গা, নিজের বাড়ি ছেড়ে লোকজন ক্যাম্পে গিয়ে থাকছে, এর থেকে লজ্জার দৃশ্য তো আর কিছু হতে পারে না। সেদিনকে যদি আমরা মামলা না করতাম এবং সেন্ট্রাল ফোর্স যদি ডিপ্লয়মেন্ট না হতো, তাহলে ইস্যুটা আরো বড় হতো। এটা রাজ্য পুলিশের অ্যাবসলিউট ফেলিওর বলবো না, তারা ইচ্ছাকৃতভাবে যেটা করার চেষ্টা করেছেন সেটাই করেছেন। কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন করা হয়েছে তাকে টাইম এক্সটেন্ড করা হলো, আগে অর্ডার কন্ডিশনে থাকছে, তো অবভিয়াসলি আমরা ওয়েলকাম জানাই, কারণ মানুষের লাইফের থেকে বেশি কিছু হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছে তা বেসিক্যালি নোংরা রাজনীতি, ভোট ব্যাংকের পলিটিক্স। তার ভোট ব্যাংকে শেল্টার দেওয়ার জন্য তিনি হিন্দুদেরকে মরার জন্য ছেড়ে দিচ্ছেন বেসিক্যালি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। আর এরই মধ্যে একটা বড় খবর আমাদের কাছে আসছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে রাজ্যপালের মুর্শিদাবাদ যাওয়ার কথা, কিন্তু আজ মুর্শিদাবাদ যাচ্ছেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। কাল কি যেতে পারেন রাজ্যপাল, মুর্শিদাবাদে যেতে পারেন সেই সমস্ত যে জায়গাগুলোতে অশান্তি হয়েছে। আজ আপাতত যাচ্ছে না, কাল যাওয়ার সম্ভাবনাই বা কতটা থাকছে, দীক্ষা ভূঁইয়া আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। দীক্ষা।
দেখো, মুর্শিদাবাদের যে পরিস্থিতি রয়েছে সে খতিয়ে দেখতে আজকে রাজ্যপাল শ্রী আনন্দ বোসের মুর্শিদাবাদ সন্ধ্যেবেলাতে রওনা হওয়ার কথা ছিল। তার আগে সুকান্ত মজুমদার বেশ কিছু যারা ওখানকার যারা ঘর হারা হয়েছেন তাদেরকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন এবং রাজ্যপালের সঙ্গে তাদেরকে দেখা সাক্ষাৎ করিয়ে দেন এবং তারা তাদের অভিজ্ঞতা শোনান এবং সেই অভিজ্ঞতা শুনে রাজ্যপাল শ্রী আনন্দ বোস মূলত মুর্শিদাবাদ যাবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে আজকে তিনি যাচ্ছেন না। তবে রাজভবন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল খুব সকালবেলাতে ট্রেনে করে মুর্শিদাবাদ যেতে পারেন, যদিও এর প্রক্ষিতে বলা প্রয়োজন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই একটা যে সাংবাদিক সম্মেলন করেন তিনি তাতে আবেদন করেন রাজ্যপালকে যাতে এই সময় তিনি না যান, পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হোক তারপরে তিনি যান। কিন্তু তারপরেও রাজ্যপাল যাবেন বলেই ঠিক ছিল সন্ধ্যেবেলাতেই আজকে 6:20-তে, কিন্তু তার বদলে তিনি আজকে যাওয়া স্থগিত করেছেন এবং আগামীকাল যেতে পারেন বলে এমনটাই সূত্রে জানা যাচ্ছে। নজর রাখো দীক্ষা, ধন্যবাদ। ভাঙড়ে আলাদা পুলিশ লাইন তৈরির পরিকল্পনা কিন্তু এবার নিয়ে নিয়েছেন সিপি মনোজ বর্মা। তিনি একেবারে ঘটনাস্থল দেখেছেন, পরিদর্শন করেছেন ভাঙড়ে যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছেন এবং তারপরে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশকে বাহিনী পাঠাতে, যদি কোনো রকম কোনো অশান্তি হয় তাহলে এই দূরত্বের কারণে বেশ খানিকটা সমস্যা হচ্ছে। ঠিক কি বলেছেন আমরা শুনবো। সিপি মনোজ বর্মা আজকে একেবারে ঘটনাস্থলে যান, তারপরে তার কি বক্তব্য আসুন শোনা যাক। রিসেন্টলি যেহেতু বিভিন্ন জায়গায় কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে, তো অ্যাজ এ প্রিকশনারি মেজার আমরা সেই রকম কোনো প্রোগ্রামকে পারমিশন দিচ্ছি না যেখানে আমাদের অ্যাপ্রিহেনশন আছে ব্রিচ অফ পিস হতে পারে, কিন্তু এটা অনলি কেস টু কেস বেসিসেই আমরা ডিসাইড করব কীরকম অ্যাপ্লিকেশন আছে, কত গ্যাদারিং হবে, কত লোক আসবে, তার বেসিসে আমরা ডিসাইড করছি। কোনো বড় জামায়াত হলেই ওখানে হয়তো যারা অর্গানাইজ করছেন ওরা, আমরা দেখেছি মানে লাস্ট দুটো ইনসিডেন্টে আমরা দেখলাম যারা অর্গানাইজার ছিল ওদের কন্ট্রোল কিছুক্ষণ পরে থাকলো না, আর ওদেরকে নাও বলা হয়েছিল দ্যাট এটা না করতে, কিন্তু তারপরে ওরা অর্গানাইজ করে দিল, কিন্তু কিছুক্ষণ পরে ওদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো সেটা আবার যাতে রিপিট না হয় সেই জন্য এই প্রিকশনারি মেজার আমরা নিয়েছি ফর দ্য টাইমিং, কিন্তু এটা টাইম টু টাইম রিভিউ হবে অ্যান্ড পরে যদি পারমিশন যদি পারমিট করে দেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভাঙড় ডিভিশনের সোনপুর বাজারে। সোমবার বিকেলে এখানেই সেই অশান্তির ঘটনা বা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে ঘটনাতে 13 জন পুলিশকর্মী আক্রান্ত হন, এমনকি পুলিশের 5টি বাইক আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, একটি গাড়ি ভাঙচুর চালানো হয়। আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা থেকে শুরু করে অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে এমনকি গোয়েন্দা প্রধান রূপেশ কুমার সহ একাধিক পুলিশকর্তারা তারা কিন্তু এই সোনপুর বাজারে এসে পৌঁছেছেন এবং এই ডিভিশনে যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, এমনকি ওই দিন কর্তব্যরত অবস্থাতে যারা পুলিশকর্মীরা ছিলেন তাদের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে কথা বলছেন, কিভাবে কোথা থেকে হামলা হয়েছিল, হামলাকারীরা কোথা থেকে জমায়েত করেছিল, এমনকি সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে যে সমস্ত পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছিলেন তারা কোথায় কর্তব্যরত অবস্থাতে ছিলেন এবং এই এলাকাতে আগামীতে যাতে এ ধরনের আর কোনো ঘটনার বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র এই সোনপুর বাজার নয়, বাজার সংলগ্ন আশপাশের যে এলাকা রয়েছে এবং কোথায় কোথায় সিসি ক্যামেরা রয়েছে এবং সেই সমস্ত ক্যামেরার মাধ্যমে নজরদারি কীভাবে আগামী দিনে বাড়ানো যায় বা সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং যার উপরে ভিত্তি করে কয়েক দফাতে বেশ কয়েকজন হামলাকারীকে বা যাদের সেদিনকের অশান্তির ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইনভলভমেন্ট ছিল তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে। আর সেই পরিস্থিতি একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে এসে পৌঁছেছেন। ক্যামেরায় মাখন পাত্রর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আপাতত এখানে শেষ করছি, বাকি সব খবরের জন্য নজর থাক TV9 বাংলা।